প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজ যে গল্পটি আলোচনা করব সে গল্পটির নাম হচ্ছে আদু ভাই। গল্পটি লিখেছেন আবুল মনসুর আহমেদ। তো আমরা লেখক পরিচিতিটা গল্পের শেষে জেনে নেব। তো আগে প্রথমে গল্পতে চলে আসি। তোমরা প্রত্যেকে বই বাহির করো এবং আদু ভাই গল্পটি ওপেন করো। আদু ভাই ক্লাস 7-এ পড়তেন। কোথায় পড়তেন? কোন ক্লাসে? ক্লাস 7-এ পড়তেন। ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো। পড়ে থাকতেন মানে সবসময় সে ক্লাস 7-এই পড়ে থাকতো, অন্য ক্লাসে যেত না এরকম। কারণ ওই বিশেষ শ্রেণী ব্যতীত আর কোনো শ্রেণীতে তিনি কখনো পড়েছেন কিনা, পড়ে থাকলে ঠিক কবে পড়েছেন সে কথা ছাত্ররা কেউই জানতো না। মানে সবাই জানে যে সে ক্লাস 7-এ পড়ে, কেউ জানে না যে সে ক্লাস 7 ব্যতীত অন্য ক্লাসে কখনো পড়েছে কিনা। কারণটা আমরা আসি পরে। হ্যাঁ, এটা সারপ্রাইজ থাক, পরে জানতে পারি লেখকের মাধ্যমে। অনেক শিক্ষকও জানতেন না বলেই বোধ হতে। অনেক শিক্ষকও আছেন যে তারা কখনো আদু ভাইয়ের ক্লাস 6-এও পড়তে দেখিনি, ক্লাস 8-এও পড়তে দেখিনি। হ্যাঁ, সবসময় ক্লাস 7-এই পড়তো। এই জন্য কি বলছে, তিনি ঠিক পড়তেন না বলে পড়ে থাকতেন বলাই ভালো। এখন দেখো, শিক্ষকের অনেকে তাকে আদু ভাই বলে ডাকতেন। শিক্ষকদের অনেকে তাকে আদু ভাই বলে ডাকতেন, মানে শিক্ষকরাও তাকে ভাই বলে ডাকতো, আদু ভাই। হ্যাঁ, তাহলে শিক্ষকরা অনেকে তাকে কি বলে ডাকতেন? আদু ভাই বলে ডাকতেন। কারণ নাকি এই যে তারাও এককাল আদু ভাইয়ের সমপাঠী ছিলেন এবং সবাই নাকি ওই ক্লাস 7-এ আদু ভাইয়ের সঙ্গে পড়েছে। মানে যারা এখন শিক্ষক হয়ে গেছেন আদু ভাইয়ের, তারাও একসময় আদু ভাইয়ের সাথে পড়তো এবং তারাও সেই ক্লাস 7-এ পড়েছে আদু ভাইয়ের সাথে। ঠিক আছে? তো আমি যখন ক্লাস 7-এ আদু ভাইয়ের সহপাঠী হলাম, ততদিন আদু ভাই ওই শ্রেণীর পুরাতন টেবিল ব্ল্যাকবোর্ডের মধ্যে নিতান্ত অবিচ্ছেদ্য এবং স্বাভাবিক অঙ্গে পরিণত হয়েছেন। মানে দেখো কি বলছে, আমি যখন ক্লাস 7-এ উঠছি তখন, তার মানে আমি আগে তোমাদের বলে রাখি, আদু ভাই কখনো 7 থেকে 8-এ পাস করতো না, এর জন্য তাকে প্রমোশন দিত না এবং এর জন্য সে সবসময় ক্লাস 7-এই পড়তো। মানে 7-এ পাস করে 8-এ কখনো উঠতে পারিনি। হ্যাঁ, এটাই কাহিনী। এখন দেখো কি, আমি যখন আদু ভাইয়ের সমপাঠী হলাম, তখন আদু ভাই ওই শ্রেণীর পুরাতন ব্ল্যাকবোর্ডের মতোই নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়েছেন। এইখান থেকে আমি যখন ক্লাসে আদু ভাইয়ের সহপাঠী হলাম, ততদিন আদু ভাই ওই শ্রেণীর পুরাতন ব্ল্যাকবোর্ডের মতো নিতান্ত অবিচ্ছেদ্য এবং অত্যন্ত স্বাভাবিক অঙ্গে পরিণত হয়ে গিয়েছেন। এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে অনুধাবনমূলক আসতে পারে, এটা ব্যাখ্যা করো। তখন তুমি বলবে যে আদু ভাই কখনো পাস করতো না এবং পিছনে আমরা যে ঘটনাগুলো দেখবো সেই ঘটনা থেকে তথ্য দিয়ে প্রাসঙ্গিক উত্তরটা দেবে যে সে সবসময় ক্লাস 7-এই থাকতো। এই জন্য ব্ল্যাকবোর্ড টেবিল যেমন ক্লাস 7-এর একটা অঙ্গ, তেমন আদু ভাইও ক্লাস 7-এর একটা অঙ্গ হয়ে গেছে। আদু ভাইয়ের এই অসাফল্যে আর যেই যত হতাশ হোক, আদু ভাইকে কখনো বিষণ্ণ দেখেনি কেউ। মানে আদু ভাই যে ক্লাস 7 থেকে 8-এ উঠতে পারে না, তার এই যে অসাফল্য মানে অকৃতকার্যতার যে কারণ, এ কারণে অন্যরা মন খারাপ করতো যে আদু ভাই 7-এ উঠতে পারতো না, কিন্তু আদু ভাইয়ের কখনো মন খারাপ হতো না। বিষণ্ণ মানে মন খারাপ হতো না। কিংবা নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য তিনি কখনো কোনো শিক্ষক বা পরীক্ষককে অনুরোধ করেননি। এবং পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেবে, দিয়ে স্যার আমার একটু নম্বরটা বাড়িয়ে দেন, আমি একটু ক্লাস 8-এ উঠি, এই রিকোয়েস্টটা কখনো কোনো শিক্ষককে সে করেননি। যদি কখনো কোনো বন্ধু বলেছে জান্নাদু ভাই যে কয় সাবজেক্টে শর্ট আছে শিক্ষককে বলে কয়ে নম্বরটা নিন না বাড়িয়ে, তখন আদু ভাই গম্ভীরভাবে জবাব দিয়েছেন, সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো। মানে কি বলছে, যে অনেকে তাকে বলছে যে আদু ভাই আপনার যে কয়টা সাবজেক্টে ফেল হয়েছে, আপনি সেই সাবজেক্ট টিচারকে বলেন না যে আপনার নাম্বার কয়টা বাড়িয়ে দিয়ে পরের ক্লাসে উঠতে। তখন আদু ভাই বলছে সব সাবজেক্টে পাকা হয়ে ওঠাই ভালো। তার মানে যে সাবজেক্টগুলো সে ফেল করেছে, সে চায় যে নিজের যোগ্যতায় সে ওই সাবজেক্টগুলোতে যখন পাকা হয়ে যাবে তখনই সে প্রমোশন পাবে, এটা তার বিশ্বাস। আর এটাই তার নৈতিকতা।
হ্যাঁ, কোনো কোনো সাবজেক্টে শর্ট, সুতরাং পাকা হওয়ার প্রয়োজন আছে। কি বলছে যে কোনো কোনো সাবজেক্টে শর্ট, তার কোন যে তার যে সাবজেক্ট সমস্ত সাবজেক্টে কম আছে সেগুলো পাকা হওয়ার প্রয়োজন আছে। তা কেউ জানতো না, আদু ভাইও জানতো না। মানে আদু ভাইয়ের যে কোন কোন সাবজেক্টে, এখানে বলছে কোন কোন সাবজেক্টে শর্ট, সুতরাং পাকা হওয়ার প্রয়োজন আছে, মানে কোন কোন সব সাবজেক্টে যে আদু ভাইয়ের ভালো করতে হবে এটা আদু ভাইও জানতো না, অন্যরাও জানতো না। জানবার কোনো চেষ্টাও করেননি। জানবার আগ্রহ যে তার আছে তাও বোঝবার উপায় ছিল না, বরঞ্চ তিনি যেন মনে করতেন ওরকম আগ্রহ প্রকাশ করায় অন্যায় এবং অসঙ্গত। এবং তিনি এটা মনে করতেন যে এই যে আমার কোন কোন সাবজেক্টে খারাপ আছে এই ধরনের আগ্রহ এবং সেই বিষয়গুলো নিয়ে স্যারের কাছে যাওয়া, গিয়ে নাম্বার বেশি করে নেওয়া, এটার মধ্যে অন্যায় আছে এবং সেটাও করা অন্যায় এবং এটা অসঙ্গত। তিনি বলতেন যেদিন তিনি সাবজেক্টে পাকা হবেন প্রমোশন সেদিন তার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। প্রমোশন মানে কিন্তু এক ক্লাস থেকে অন্য ক্লাসে পাশ করে ওঠা। সে শুভ দিন যে একদিন আসবেই এ বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি। তার মানে কি বলছে, এইটাও তোমার কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে সে শুভ দিন যে একদিন আসবেই সে বিষয়ে আদু ভাইয়ের এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি। মানে কি এটাতে কি বলা হচ্ছে যে তোমরা উত্তর দেবে যে কি, যে আদু ভাইকে যখন এই বিষয়ে প্রশ্ন করা হতো যে তার নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য অনেকে বলতো শিক্ষকের কাছে যেতে, কিন্তু আদু ভাই তো যেত না এবং আদু ভাই নিজেই মনে করতো এই ধরনের আগ্রহ প্রকাশ করা অসঙ্গত এবং সব সাবজেক্টে পাকা যেদিন তিনি হবেন সেদিন তার প্রমোশন কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না। আর সেই প্রমোশনের দিন যে কবে আসবে হ্যাঁ সেই বিষয়ে আদু ভাই এতটুকু সন্দেহ কেউ কখনো দেখেনি। ঠিক আছে, আর এখানে এই কথাই বলা হয়েছে। কোন শুভ দিনের কথা বলা হয়েছে? আদু ভাই যেদিন পাশ করে এইটা বা প্রমোশন পাবে সেই শুভ দিনের কথা বলা হয়েছে। এবারে কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে, অপরের খাতা নকল করে, আদু ভাইয়ের ঘাড়ের উপর দিয়ে প্রমোশন নিয়ে চলে গিয়েছে, এ ধরনের ইঙ্গিত আদু ভাইয়ের কাছে কেউ করলে তিনি গর্জে উঠে বলতেন, জ্ঞান লাভের জন্যই আমরা স্কুল পড়ি, প্রমোশন লাভের জন্য পড়ি না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা আমার কাছে। কিন্তু এই কথাটা এই মনে করো তোমার বইয়ের যতগুলো, তোমার সমস্ত বইয়ে যতগুলো লাইন আছে আমার কাছে এই কথাটা সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়। দেখো কি বলছে যে কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে, এটাই হ্যাঁ। এখন দেখো কত খারাপ ছাত্র প্রশ্নপত্র চুরি করে, অনেকে প্রশ্ন চুরি করছে, অনেকে খাতা নকল করছে, অনেকে আদু ভাইয়ের ঘাড়ের এই পিছনে মাঝখানে আদু ভাই আছে তার ঘাড়ের উপর দিয়ে আরেকজনকে দেখে সে পাশ করে গেছে, কিন্তু আদু ভাইয়ের সেই চেষ্টাতে কখনো ছিল না। এবং এই কথা আদু ভাইকে বললে সে খুব রেগে যেতেন এবং বলতেন জ্ঞান লাভের জন্যই আমরা স্কুলে পড়ি, প্রমোশন লাভের জন্য পড়ি না। সেজন্য অনেক, এটা কিন্তু তোমার অনুধাবনে আসতে পারে, এখানে আমি অনু লিখে দিলাম। সেজন্য অনেক সন্দেহবাদী বন্ধু আদু ভাইকে জিজ্ঞাসা করেছে, আদু ভাই আপনার কি সত্যি প্রমোশনের আশা আছে? এজন্য আদু ভাইয়ের অনেক সন্দেহবাদী বন্ধু আছে যারা আদু ভাইকে জিজ্ঞেস করেছে, আদু ভাই আপনার কি সত্যি প্রমোশনের কোনো আশা আছে? হ্যাঁ পাশ করবে আশা আদু ভাই করে কিনা বা ইচ্ছা আছে কিনা। নিশ্চিত বিজয় গৌরবে আদু ভাইয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তাচ্ছিল্য ভরে বলেছেন, আজ হোক কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে। তবে হ্যাঁ, উন্নতি আস্তে আস্তে হওয়াই ভালো। যে গাছ লক লক করে বেড়েছে সামান্য বাতাসে তার ডগা ভেঙেছে। কি বলছে যে যেটা তাড়াতাড়ি উঠে গেছে সেটাই ভেঙে গেছে। আদু ভাই তার কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে প্রমোশনের সত্যি আশা আছে কিংবা ইচ্ছা আছে কিনা, আদু ভাইয়ের মুখ তখন উজ্জ্বল হয়ে যেত এবং সে কি বলতো যে আজ হোক কাল হোক প্রমোশন আমাকে দিতেই হবে। তবে হ্যাঁ, যে গাছ লক লক করে বেড়েছে মানে যে গাছ খুব দ্রুত বেড়েছে সে গাছ কিন্তু ঝড়ের বাতাসে ভেঙে গেছে। এ কথা বলা হয়েছে। এরপরে দেখো, সেজন্য আদু ভাইকে কেউ কখনো পিছনের বেঞ্চিতে বসতে দেখেনি। সামনের বেঞ্চিতে বসে তিনি শিক্ষকের প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনতেন, হাঁ করে গিলতেন, মাথা নাড়তেন এবং প্রয়োজন মতো নোট করতেন। খাতার সংখ্যা এবং সাইজে আদু ভাই ছিলেন ক্লাসের অন্যতম ভালো ছাত্র। শুধু ক্লাসের হ্যাঁ বলো মানে
মানে সে পাস করে না কিভাবে এটা ভালো হ্যাঁ ছাত্র দেখো, থাকলে। শুধু ক্লাসে নয়, স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন। এ ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কখনো কোনো হারাতে পেরেছে বলে শোনা যায়নি। কি বলছে যে মানে সেই সবার থেকে ভালো স্টুডেন্ট ছিল, আর হ্যাঁ, কেউ ছিল না। মানে সে কখনো ক্লাসের শেষের দিকে বসতো না, সবসময় ক্লাসের প্রথম বেঞ্চিতে বসে। এ দেখো কি বলছে, শিক্ষকের কথা মনোযোগ দিয়ে, প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনতেন, হা করে গিলতেন, মাথা নাড়তেন এবং প্রয়োজন মতো নোট করতেন। আর খাতার সাইজে এবং সংখ্যায় আদু ভাই ছিল ক্লাসের অন্যতম ভালো ছাত্র। শুধু ক্লাসে নয়, স্কুলের মধ্যে তিনি সবার আগে পৌঁছতেন। তিনি স্কুলের মধ্যে, সমস্ত স্কুলের মধ্যে সবার আগে তিনি পৌঁছাতেন। এই ব্যাপারে শিক্ষক কি ছাত্র কেউ তাকে কোনো দিন হারাতে পেরেছে বলে শোনা যায়নি। তার মানে কি, আদু ভাই প্রতিদিন সবার আগে, স্কুলের শিক্ষকরা মানে গেট খোলার আগে তিনি গিয়ে স্কুলে পৌঁছাতেন। হ্যাঁ, স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী সভায় আদু ভাইকে আমরা বরাবর 2টা পুরস্কার পেতে দেখেছি। আদু ভাই কয়টা পুরস্কার পেয়েছে বার্ষিক পুরস্কার? 2টা। আমরা শুনেছি আদু ভাই কোন অনাদিকাল থেকে ওই 2টো পুরস্কার পেয়ে আসছেন। তার একটি স্কুল কামাই না করার জন্য, অপরটি সৎ চরিত্রের জন্য। একটা কি, স্কুল কামাই না করা, কামাই মানে বন্ধ না দেওয়া, হ্যাঁ, অনুপস্থিত না থাকা, তাই স্কুলে অনুপস্থিত না থাকার জন্য। আরেকটা হচ্ছে সৎ চরিত্র, সৎ প্লাস চরিত্র, সৎ চরিত্র, হ্যাঁ, এবং তার ভালো চরিত্রের জন্য। শহরতলির পাড়াগা থেকে রোজ রোজ 5 মাইল রাস্তা হেঁটে আসতেন বটে, কিন্তু ঝড় তুফান অসুখ বিসুখ কিছুই তার এ কাজে অসুবিধা সৃষ্টি করতে পারেনি। চৈত্রের কালবৈশাখী বা শ্রাবণের ঝড় ঝঞ্ঝায় যেদিন পশু পক্ষীও ঘর থেকে বেরোয়নি, সেদিন ছাতার নিচে নুড়ি মুড়ি হয়ে বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে আদু ভাইয়ের কে স্কুলের পথে এগুতে দেখা গিয়েছে। তার মানে কি বলছে যে সে কত মাইল হেঁটে যেত? রোজ রোজ 5 মাইল রাস্তা হেঁটে তিনি স্কুলে আসতেন। এবং ঝড় ঝঞ্ঝা যাই হোক, যেদিন পশু পাখিও ঘর থেকে বের হয়নি, বাসা থেকে বের হয়নি, সেদিনও কিন্তু আদু ভাই এসেছে। মাইনের নামতাই মাইনের মমতায় শিক্ষকরা অবশ্য স্কুলে আসতেন। মাইনে মানে কি? বেতন। হ্যাঁ, বেতন। বেতনের মমতা মানে বেতন পাওয়ার আশায় শিক্ষকরা কিন্তু স্কুলে আসতেন। তেমন দুর্যোগে ছাত্ররা কেউ আসেনি নিশ্চিত জেনেও নিয়ম রক্ষার জন্য তারা স্কুলে একটি উকি মারতেন। ছাত্ররা কেউ আসেনি, এত ঝড় ঝঞ্ঝা হচ্ছে যে এতে ছাত্রদের আসার কথা না, তারপরেও নিয়ম রক্ষার জন্য তারা একটু স্কুলে গিয়ে উকি মেরে দেখে আসতো ক্লাসের মধ্যে যে কেউ এসেছে কিনা। হ্যাঁ, তেমন দুর্যোগ। আচ্ছা, কিন্তু তেমন দিনেও অন্ধকার কোণ থেকে আদাব স্যার বলে যে একটি ছাত্র শিক্ষকদের চমকে দিতেন, তিনি ছিলেন আদু ভাই। তার মানে কেউ আসেনি সেদিন, চারিদিকে মেঘ অন্ধকার, সেই অন্ধকার ক্লাসের মধ্যে থেকে শিক্ষক যে উকি মারছে, সেই হঠাৎ করে আদাব স্যার বলে উঠছে আদু ভাই, এবং এর শিক্ষক অনেকটা চমকেও গেছে। হ্যাঁ, তার চরিত্র আদু ভাইকে কেউ কখনো রাগ কিংবা অভদ্রতা করতে কিংবা মিছে কথা বলতে দেখিনি। তাহলে আদু ভাইয়ের চরিত্র কেমন ছিল? সে কখনো রাগ করতেন না, অভদ্রতা করতেন না, কিংবা মিছে কথা বলতেন না। স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম পরীক্ষাতেই আমি ফার্স্ট হলাম, সুতরাং আইনত আমি ক্লাসের মধ্যে সবচাইতে ভালো ছাত্র। আদু ভাই সবার চাইতে খারাপ ছাত্র ছিলেন, কিন্তু কি জানি কেন আমাদের দুজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হলো। আদু ভাই প্রথম থেকে আমাকে যেন নিতান্ত আপনার লোক বলে ধরে নিলেন। আমার ওপর যেন তার কতকালের দাবি। আদু ভাই মনে করতেন তিনি কবি ও বক্তা। স্কুলের সাপ্তাহিক সভায়, তাহলে আদু ভাই নিজেকে কি মনে করতেন? তিনি মনে করতেন যে আদু ভাই একজন কবি এবং বক্তা। স্কুলের সাপ্তাহিক সভায় তিনি বক্তৃতা এবং স্বরচিত কবিতা পাঠ করতেন। তাহলে স্কুলের সাপ্তাহিক সভায় কি করতেন? তিনি স্বরচিত কবিতা এবং বক্তৃতা দিতেন, এবং তার কবিতা শুনে সবাই হাসত। সে হাসিতে আদু ভাই লজ্জাবোধ করতেন না এবং নিরুৎসাহ হতেন না। মানে তার এই কবিতা শুনে সবাই হাসাহাসি করতো, কিন্তু এই হাসাহাসিতে আদু ভাইয়ের কিছুই আসে যায় না। তিনি লজ্জাবোধ করতেন না এবং নিরুৎসাহ হতেন না যে না থাক, সবাই হাসে, আমি আর কবিতা আবৃত্তি করবো না। হ্যাঁ, বরঞ্চ তাকে তিনি প্রশংসার সূচক হাসি মনে করতেন।
সবাই তাকে লজ্জা দেওয়ার জন্য হাসতেছে, মানে তার কবিতা ভালো হয়নি বলে হাসতেছে, কিন্তু তিনি মনে করতেছেন না তার কবিতা মনে অনেক ভালো হয়েছে, এজন্যই সবাই হাসতেছে। হ্যাঁ, তার উৎসাহ দ্বিগুণ বেড়ে যেত, তার উৎসাহ কি হতো, আরো দ্বিগুণ বেড়ে যেত। তাহলে আদু ভাইয়ের কবিতা চর্চার উৎসাহ কখন বাড়তো, যখন তার দ্বিগুণ বাড়তো, কখন, যখন কবিতার সবাই হাসতো। হ্যাঁ, যখন আদু ভাইয়ের কবিতা শুনে সবাই হাসাহাসি করতো। অন্য সব ব্যাপারে আদু ভাইকে বুদ্ধিমান বলেই মনে হতো, কিন্তু এই একটি ব্যাপারে তার নির্বুদ্ধিতা দেখে আমি দুঃখিত হলাম। তার নির্বুদ্ধিতা নিয়ে ছাত্র শিক্ষক সবাই তামাশা করছেন, অথচ তিনি তা বুঝতে পারছেন না দেখে আমার মন আদু ভাইয়ের পক্ষপাতী হয়ে উঠত। কেউ গেল এইভাবে 4 বছর। আমি ম্যাট্রিকের জন্য টেস্ট পরীক্ষা দিলাম, আদু ভাই কিন্তু সেবারও যথারীতি ক্লাস 7-এই অবস্থান করছিলেন। এখন দেখো কি বলছে, যে সে এত ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সে এইটাই উঠে না কেন? হ্যাঁ, সেইটা এবার আমরা আসবো কেন ওঠে না। এখন দেখো এই গল্পটা লেখক নিজের থেকে বর্ণনা করতেছেন। মনে করো আমি একটা গল্প লিখছি, আমি লিখছি যে হ্যাঁ, আমি যাকে পড়াই তার নাম সারা, সে খুব ভালো স্টুডেন্ট, তার মাঝে মাঝে ঠান্ডা লাগে, হ্যাঁ, সে আমাকে দেখলেই সালাম দেয়, মাঝে মাঝে আমাকে পানি খাওয়ায়, এরপরে আমাকে দেখলে দৌড়ও দেয়, এরপরে হ্যাঁ। তো মনে করো আমি এটা লিখে একটা গল্প লিখলাম, তেমনি আদৌ মানে লেখক আবুল মনসুর আহমেদ তিনি কি করছেন, যে নিজে থেকে এই গল্পটা কথক হয়ে বর্ণনা করছেন। তো লেখক যখন ক্লাস 7 আদু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, লেখক ক্লাস 7 থেকে এখন ম্যাট্রিক পরীক্ষার টেস্ট দেবে বলে টেস্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু আদু ভাই এখনো 7-এ আছে। এরপরে দেখো 2 নম্বরে, ডিসেম্বর মাস, সব ক্লাসে পরীক্ষা এবং প্রমোশন হয়ে গিয়েছে। প্রথম বিবেচনা, দ্বিতীয় বিবেচনা এবং তৃতীয় বিবেচনা ও বিশেষ বিবেচনা ইত্যাদি সকল প্রকার বিবেচনা হয়ে গিয়েছে। বিবেচিত প্রমোশন প্রাপ্তের সংখ্যা অন্যান্য বারের ন্যায় সেবারও পাশ করা প্রমোশন প্রাপ্তের সংখ্যা দ্বিগুণেরও ঊর্ধ্বে হয়েছে। মনে করো যে বিবেচিত বলতে কি, মানে হ্যাঁ, মনে করো যে একটা স্কুলে তোমার 50 জন বা 100 জন ছাত্রছাত্রী আছে, তো তার ভিতরে পরীক্ষায় পাশ করছে তোমার 25 জন 100 জনের মধ্যে। এখন তারপর 25 জনের পরে অনেকে দেখা যাচ্ছে পাশ করার মতো 1-2 নম্বরের জন্য পাশ করতে পারেনি, তাদেরকে বিভিন্ন বিবেচনা করে যে এই বিবেচনায় তাকে প্রমোশন দেওয়া হলো। এইভাবে যদি 25 জন লিখে পাশ করে, তবে তোমার 50 জন এমনি আরো যে বিশেষ বিবেচনায় পাশ করায় দেয়, কিন্তু আদু ভাইয়ের নাম তার ভিতরেও থাকে না। কিন্তু আদু ভাই এসব বিবেচনার বাইরে, কাজেই তার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। টেস্ট পরীক্ষা দিয়ে আমরা টিউটোরিয়াল ক্লাস করছিলাম, ছাত্ররা শুধু শুধু স্কুল প্রাঙ্গণে জটলা করছিল। প্রমোশন পাওয়া ছেলেরা নিজেদের কীর্তি উজ্জ্বল চেহারা দেখাবার জন্য, না পাওয়া ছেলেরা প্রমোশনের কোনো প্রকার অতিরিক্ত বিশেষ বিবেচনার দাবি জানাবার জন্য। এমনই দিনে একটু নিরালা জায়গায় পেয়ে হঠাৎ আদু ভাই আমার পা জড়িয়ে কেঁদে ফেললেন। আমি চমকে উঠলাম। আদু ভাইকে আমরা সবাই মুরব্বী মানতাম, তাই তাকে প্রহস্তে টেনে তুলে প্রতিদানে তার পা ছুঁয়ে বললাম, কি হয়েছে আদু ভাই, এমন পাগলামি করলেন কেন? এখন কি হয়েছে, রেজাল্ট দেওয়া শেষ হয়েছে, আদু ভাই ফেল করছে এখন। হ্যাঁ, আদু ভাই এবারও ফেল করেছে, পাস হয়নি। এখন স্কুলের অনেক প্রাঙ্গণে ছাত্ররা আরো অনেকে মিছিল মিটিং করতেছে, তাদের জন্য আরো একটু পাস করে দেয়, ওই জন্য তারা গল্প বিভিন্ন সময় প্রিন্সিপালের রুমে যাচ্ছে, গিয়ে স্যার রিকোয়েস্ট করতেছে। এখন এমন সময় হঠাৎ করে আদু ভাই এসে একটা নিরালা জায়গায় লেখক গেছে, এমন সময় আদু ভাই এসে লেখকের পা জড়ায় ধরছে এবং লেখক খুব চমকে উঠছে এবং উঠে নিজে আদু ভাইকে সালাম করছে, কারণ আদু ভাই তো সবার সিনিয়র, অনেক বড়, এবং বলছে, কি হয়েছে আদু ভাই, অমন পাগলামি করলেন কেন? আদু ভাই আমার মুখের দিকে তাকালেন। তাকে অমন বিচলিত জীবনে আর কখনো দেখিনি। তার মুখের সর্বত্র অসহায়ের ভাব। তার কাঁধে সজোরে ঝাঁকি দিয়ে বললাম, বলুন কি হয়েছে? আদু ভাই কম্পিত কণ্ঠে বললেন, প্রমোশন। তার মানে আদু ভাই বলছে, বলেন না কি হয়েছে, এরকম করে ঝাঁকি দিয়ে বলছে। তখন আদু ভাই কম্পিত কণ্ঠে কি বলছে, প্রমোশন। আমি বিস্মিত হলাম, বললাম, প্রমোশন? প্রমোশন কি, আপনি প্রমোশন পেয়েছেন? না, আমি প্রমোশন পেতে চাই। ও, পেতে চান? সে তো সবাই চাই। তার মানে কি, যখন লেখক প্রশ্ন করছে যে আদু ভাই
আপনার কি হয়েছে এমন করলেন কেন? তখন আদু ভাই বলছে যে আমি প্রমোশন পেতে চাই। হ্যাঁ, তো আদু ভাই অপরাধী, দেখো 30 পৃষ্ঠা এটা। আদু ভাই অপরাধীর ন্যায় উদ্বেগ কম্পিত, সংকট জড়িত প্যাস মোচড় দিয়ে যা বললেন তার মর্ম এই যে, মানে আদু ভাই কি বলছে, অপরাধী নেই, মনে হয় যেন আমি কোনো একটা অপরাধ করছি, কম্পিত, তার সে আস্তে আস্তে কথা কাঁপতেছে, এবং সংকট জড়িত, মানে যখন কেউ কোনো লজ্জা পেয়ে কোনো আবদার করে তখন তার যে অবস্থা হয় তেমনই একটা ভাব। তার তিনি যা বলেন তার কথায় তার অর্থ হচ্ছে কি, প্রমোশনের জন্য এতদিন তিনি কারো কাছে কখনো কিছু বলেননি, কারণ প্রমোশন জিনিসটাকে যথাসময় পূর্বে এগিয়ে আনাটা তিনি পছন্দ করেন না। কিন্তু একটা বিশেষ কারণে এবার তাকে প্রমোশন পেতেই হবে, সে নির্জনতায়ও তিনি আমার কানের কাছে মুখ এনে সে কারণটি বললেন। তা এই যে আদু ভাইয়ের ছেলে সেবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে, নিজের ছেলের প্রতি আদু ভাইয়ের কোনো ঈর্ষা নেই, কাজেই ছেলের সঙ্গে এক শ্রেণীতে পড়ায় তার আপত্তি ছিল না, কিন্তু আদু ভাইয়ের স্ত্রী তাতে ঘোরতর আপত্তি আছে। ফলে আদু ভাইকে এবার প্রমোশন পেতে হবে, নয়তো পুরো পড়াশোনা ছেড়ে দিতে হবে। পড়াশোনা ছেড়ে দিয়ে আদু ভাই বাঁচবেন কি নিয়ে? আমি আদু ভাইয়ের বিপদের গুরুত্ব বুঝতে পারলাম, কারণ তার অনুরোধে আমি একজন শিক্ষকের কাছে সুপারিশ করতে যেতে রাজি হলাম। এখন দেখো কি বলছে, যে আদু ভাই প্রমোশন চাচ্ছে কেন, যে আদু ভাইয়ের ছেলে বা সেও ক্লাস 7-এ উঠে গেছে। তাহলে বুঝতে পারছো আদু ভাই কতদিন ধরে ক্লাস 7-এ আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কি হয়েছে, এবং তার আদু ভাইয়ের কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে তার আদু ভাইয়ের বউয়ের। আদু ভাইয়ের স্ত্রী বলছে কি, যে হয়তো তোমার প্রমোশন পেতে হবে, নাইলে তোমার এই পড়াশোনা ছেড়ে দিতে হবে। এবং তার এই অনুরোধ শুনে লেখক একজন শিক্ষকের কাছে সুপারিশ করতে গেলেন। প্রথমে ফার্সি শিক্ষকের কাছে যাওয়া স্থির করলাম। তুমি যে বললে না যে সে কি জন্য প্রমোশন পায় না, সে তো ভালো ছাত্র, সবকিছু শোনে, মানে প্রথমে গিয়েছে ফার্সি শিক্ষকের কাছে। ফার্সি হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে প্রথমে কোন শিক্ষকের কাছে গিয়েছে? ফার্সি শিক্ষকের কাছে। কারণ তিনি একদা আমাকে মোট 100 নম্বরের মধ্যে 105 নাম্বার দিয়েছিলেন। হ্যাঁ, বিস্মিত হেডমাস্টার তার কারণ জিজ্ঞাসা করে মৌলভী সাহেব বলেছিলেন, ছেলে সমস্ত প্রশ্নের উত্তর শুদ্ধ উত্তর দেওয়ায় সে পূর্ণ নাম্বার পেয়েছে। পূর্ণ নাম্বার পাওয়ার পুরস্কার স্বরূপ আমি খুশি হয়ে তাকে 5 নম্বর বকশিশ দিয়েছি। হ্যাঁ, অনেক তর্ক করেও হেডমাস্টার মৌলভী সাহেবকে এই কার্যের অসঙ্গতি বোঝাতে পারেনি। কি হয়েছে, যে তাকে এত ভালো রেজাল্ট করছে যে তাকে 5 নাম্বার, হ্যাঁ, টোটাল 100 নাম্বার, তারপরে 105 নাম্বার দিয়েছে। হ্যাঁ, এরপরে দেখো মৌলভী সাহেব আদু ভাইয়ের নাম শুনে জ্বলে উঠলেন। অমন বেতমিজ ও খোদার নাফরমান বান্দা তিনি কখনো দেখেননি। ফলে আস্ফালন করলেন এবং অবশেষে টিনের বাক্স থেকে অনেক খুঁজে আদু ভাইয়ের খাতা বের করে আমার সামনে ফেলে দিয়ে বললেন, দেখো। মানে তিনি খুব রাগ করে আদু ভাইয়ের খাতাটা একটা বাক্সের মধ্যে থেকে বের করে বললেন, দেখো। আমি দেখলাম আদু ভাই মোট 3 নাম্বার পেয়েছেন, তবুও হতাশ হলাম না। পাশে নম্বর দেওয়ার জন্য তাকে চেপে ধরলাম। বড় দেরি হয়ে গিয়েছে, নম্বর সাবমিট করে ফেলেছেন, বিবেচনার স্তর পার হয়ে গিয়েছে, এবং সমস্ত যুক্তি আমি সন্তোষজনক জবাব দিলাম। তিনি বললেন, তার কার জন্য কি অন্যায় অনুরোধ করছো, খাতাটা খুলেই দেখো না একবার। লেখক ওই শিক্ষককে বলছে যে আপনি এর একটু নাম্বারটা দেন, কিন্তু শিক্ষক বলছে তুমি কার জন্য অনুরোধ করছো, আগে খাতাটা খুলে দেখো না কি লিখছে। আমি মৌলভী সাহেবকে খুশি করবার জন্য অনিচ্ছা সত্ত্বেও এবং অনাবশ্যক বোধেও খাতাটা খুললাম। অনিচ্ছা মানে তার ইচ্ছা নেই, তারপরেও শিক্ষক বলছে এজন্য খুলছে, এবং এটা কোনো আবশ্যকতা নেই, তারপরেও খুলছে। দেখলাম ফার্সি পরীক্ষা বটে, কিন্তু খাতার কোথাও একটি ফার্সি হরফ নেই। ফার্সি ভাষার পরীক্ষা হচ্ছে, কিন্তু সেখানে কোনো ফার্সি অক্ষরই নেই, হরফ মানে অক্ষর। তার বদলে ঠাস বোনানো বাংলা হরফে অনেক কিছু লেখা আছে। ফার্সি পরিবর্তে তিনি বাংলা লিখেছেন। কি লিখেছে? পড়া শেষ করে মৌলভী সাহেবের মুখের দিকে চাইতে বিজয়ের ভঙ্গিতে বললেন, দেখেছো বাবা বেতমিজের কাজ, আমি নিতান্ত ভালো মানুষ বলে 3টে নম্বর দিয়েছি, অন্য কেউ হলে রাস্টিকেটেড সুপারিশ করতো। রাস্টিকেটেড কি জানো? মানে বের করে, হ্যাঁ,
যা হোক, শেষ পর্যন্ত মৌলভী সাহেব আমার অনুরোধ এড়াতে পারলেন না, তার খাতার উপর তিনের পৃষ্ঠে 3 বসিয়ে 33 করে দিলেন। আমি বিপুল আনন্দে অঙ্কের পরীক্ষকের বাড়ি ছুটলাম। মানে কি, শিক্ষক আরো 3 নম্বর বেশি করে দিচ্ছে এবং তিনি লেখক অনেক আনন্দে দ্বিতীয়বার কার কাছে গেছে, অঙ্কের শিক্ষকের কাছে গেছে। কি বলছে, সেখানে দেখলাম আদু ভাইয়ের খাতার উপর লাল পেন্সিলের একটি প্রকাণ্ড ভূমণ্ডল আঁকা রয়েছে। ব্যাপারের গুরুত্ব বুঝেও আমার উদ্দেশ্য বললাম। অঙ্কের মাস্টার তো হেসেই খুন। হাসতে হাসতে তিনি আদু ভাইয়ের খাতা বের করে আমাকে অংশ বিশেষ পড়ে শোনালেন। তাতে আদু ভাই লিখেছেন যে প্রশ্নকর্তা ভালো ভালো অঙ্কের প্রশ্ন ফেলে কতগুলো বাজে এবং অনাবশ্যক প্রশ্ন করেছেন, সেজন্য এবং প্রশ্নকর্তার ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে আদু ভাই নিজেই কতিপয় উৎকৃষ্ট প্রশ্ন লিখে তার বিশুদ্ধ উত্তর দিচ্ছে। এইরূপ ভূমিকা করে আদু ভাই যে সমস্ত অঙ্ক করেছেন, শিক্ষক মহাশয় প্রশ্নপত্র খাতা মিলিয়ে আমাকে দেখালেন যে প্রশ্নের সঙ্গে আদু ভাইয়ের উত্তরে সত্যি কোনো সংস্রব নেই। মানে সে এই ক্লাসে পড়তে পারছে, দেখতে পারি না, কি হয়েছে শোনো, এখানে এটার উদ্দেশ্য আছে। হ্যাঁ, আদু ভাইয়ের এখন দেখো কি বলছে, যে সেখানে দেখছে যে কি একটা লাড্ডু মারা আছে খাতা। হ্যাঁ, আদু ভাই অঙ্কের খাতায় কি লিখছে, অঙ্কের খাতায় লিখছে যে এই প্রশ্নকর্তা মানে এই অঙ্কের যে যিনি প্রশ্ন করেছেন, তিনি ভালো ভালো এবং উৎকৃষ্ট প্রশ্ন বাদ দিয়ে তিনি কিছু নিম্নমানের প্রশ্ন করেছেন, এই জন্য আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করতেছি না। হ্যাঁ, মানে প্রশ্ন সহজ, মানে প্রশ্ন ভালো প্রশ্ন বাদ দিয়ে মন্দ প্রশ্ন করছে, এই জন্য সে উত্তর দিচ্ছে না। এবং সে আরো লিখছে যে প্রশ্নকর্তার সংশোধনের উদ্দেশ্য আমি আরো কিছু প্রশ্ন এবং তার উত্তর নিজেই দিচ্ছি বলে সে নিজে প্রশ্ন করতো এবং সে নিজে সেই প্রশ্নের উত্তর দিত। প্রশ্নপত্রের সঙ্গে মিল থাক আর নাই থাক, খাতার লেখা অঙ্ক শুদ্ধ হলে নাম্বার পাওয়া উচিত বলে আমি শিক্ষকের সঙ্গে অনেক ধস্তাধস্তি করলাম। শিক্ষক মহাশয় যা হোক প্রমাণ করে দিলেন যে তাও শুদ্ধ হয়নি, সুতরাং পাশের নম্বর দিতে তিনি রাজি হলেন না। তবে তিনি আমাকে এই আশ্বাস দিলেন যে অন্য সব সাবজেক্টের শিক্ষককে রাজি করাতে পারলে তিনি আদু ভাইয়ের প্রমোশনের সুপারিশ করতে প্রস্তুত আছেন। নিতান্ত এখন কি বলছে যে এই শিক্ষক মোটেও তাই আদু ভাইকে পাশ করানোর পক্ষে না। আদু ভাই বলছে যে ঠিক আছে আমি পাশ করাবো, তবে যদি তুমি অন্য সকল শিক্ষক যদি তাকে পাশ করায় প্রমোশন দেয় তাহলে আমি দেব। এরপরে দেখো, নিতান্ত বিষণ্ণ মনে অন্যান্য পরীক্ষকের নিকটে গেলাম। সর্বত্র অবস্থা প্রায় একরূপ। ভূগোলের খাতায় তিনি লিখেছেন যে পৃথিবী গোলাকার এবং সূর্যের চারিদিকে ঘুরছে, এমন গল্প তিনি বিশ্বাস করেন না। ইতিহাসের খাতায় তিনি লিখেছেন যে কোন রাজা কোন সম্রাটের পুত্র, এসব কথার কোনো প্রমাণ নেই। ইংরেজির খাতায় তিনি নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের ছবি পাশাপাশি আঁকবার চেষ্টা করেছেন। অবশ্য কে যে সিরাজ এবং কে যে ক্লাইভ নিচে লেখা না থাকলে তা বোঝার চেষ্টা যেত না। মানে কি হচ্ছে দেখো, তিনি ভূগোলের খাতায় কি লিখেছেন যে পৃথিবী গোলাকার এবং চারিদিকে যে ঘুরছে, এটা তো বিজ্ঞানের কথা, কিন্তু এই কথা তিনি বিশ্বাস করেন না। ইতিহাসের খাতায় লিখেছে ইতিহাস হ্যাঁ হ্যাঁ এবং ইংরেজি খাতায় সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের ছবি আছে। সিরাজউদ্দৌলা কে ছিল জানো? হ্যাঁ, এখন তাদের দুজনের ছবি আছে, তাও যে তাদের ছবি এটাও বোঝা যাচ্ছে না। নিচে নাম লিখে রাখছে ছবি সিরাজউদ্দৌলার ছবি লর্ড ক্লাইভ, এই যদি না লেখা থাকতো তাও বোঝা যেত না যে কার ছবি। এখন হতাশ হয়ে হোস্টেলে ফিরে এলাম। আদু ভাই আগ্রহ ব্যাকুল চোখে আমার পথপানের চেয়ে অপেক্ষা করছিলেন। আমি ফিরে এসে নিষ্ফলতার খবর দিতেই তার মুখটি ফ্যাকাশে হয়ে গেল। তবে আমার কি হবে ভাই বলে তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। কিছু একটা করবার জন্য আমারও প্রাণ ব্যাকুল হয়ে উঠল। তবে আমার কি হবে ভাই, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তার মানে এই কথাটা কেন বলছে, এই প্রসঙ্গটা তোমার বলতে হবে যে যখন আদু ভাই প্রমোশনের জন্য ইচ্ছা করলো এবং লেখক তার প্রমোশনের জন্য বিভিন্ন শিক্ষকের কাছে যাওয়ার পরে শিক্ষকরা তাকে কিভাবে প্রমোশন দিতে রাজি হয়নি, এই জন্য তার লেখকের কাছে তার নিষ্ফলতার খবর শুনে তিনি মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তিনি উক্তিটি করলেন। ঠিক আছে, কিছু একটা করবার জন্য আমার প্রাণও ব্যাকুল হয়ে উঠলো। বললাম, তবে কি আদু ভাই আমি হেডমাস্টারের কাছে যাব? আদু ভাই ক্ষণিক আমার দিকে একদৃষ্টে তাকে বলেন,
তুমি আমার জন্য যা করেছো সেজন্য ধন্যবাদ। হেডমাস্টারের কাছে তোমার গিয়ে কাজ নেই, সেখানে যেতে হয় আমিই যাব। হেডমাস্টারের কাছে জীবনে আমি কিছু চাইনি, এই প্রার্থনা তিনি আমাকে ফেলতে পারবেন না। বলেই তিনি হন হন করে বেরিয়ে গেলেন। আমি একদৃষ্টে দ্রুত গমনশীল আদু ভাইয়ের দিকে চেয়ে রাখলাম। তিনি দৃষ্টি আর হলে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের মনে কাজ করলাম। মানে যখন সে সে হেডমাস্টার এখন হেডমাস্টারের দিকে যাওয়া শুরু করছে। এরপর দেখো 3 নম্বরে, সেদিন বড়দিনের ছুটি আরম্ভ। শুধু হাজিরা লিখেই স্কুল ছুটি দেওয়া হলো। আমি বাইরে এসে দেখলাম স্কুলের গেটের সামনে একটি উঁচু টুল চেপে তার উপর দাঁড়িয়ে আদু ভাই হাত পা নেড়ে বক্তৃতা করছেন। ছাত্ররা ভিড় করে তার বক্তৃতা শুনছে, মাঝে মাঝে করতালি দিচ্ছে। আমি শ্রোতা মণ্ডলীর ভিড়ের মধ্যে ঢুকলাম। একদিন সেদিন বড়দিনের ছুটি হবে। বড়দিন কবে জানো? জানি 25 তারিখে, ডিসেম্বরের 25। 25 তারিখে। হ্যাঁ, তো এই ছুটির জন্য সেদিন ক্লাস হবে না, সবাই হাজিরা লিখে চলে যাচ্ছে। এখন লেখক বাইরে এসে দেখে যে আদু ভাই একটা টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে এবং লেখকও সেখানে গেছে। এখন দেখি আদু ভাই কি বক্তৃতা। আদু ভাই বলছিলেন, হ্যাঁ, প্রমোশন আমি মুখ ফুটে কখনো চাইনি, কিন্তু সেজন্য কি আমাকে প্রমোশন না দেওয়া এদের উচিত হয়েছে? মুখ ফুটে না চেয়েও এতদিন আমি এদের আক্কেল পরীক্ষা করলাম, দেখলাম বিবেচনা বলে তাদের কোনো জিনিস এদের মধ্যে নেই। এরা নির্মম, হৃদয়হীন। একটা মানুষ যে চোখ বুজে এদের বিবেচনার উপর নিজের জীবন ছেড়ে দিয়ে আছে, এদের প্রাণ বলে কোনো জিনিস থাকলে সে কথা কি এরা এতদিন ভুলে থাকতে পারতেন? আদু ভাইয়ের চোখ ছলছল করে উঠল। তিনি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন, আমি এদের কাছে কি আর বিশেষ চেয়েছিলাম? শুধু একটি প্রমোশন। তা দিলে এদের কি এমন লোকসান হতো? মনে করবেন না, প্রমোশন না দেওয়ায় আমি রেগে গেছি। রাগ আমি করিনি, শুধু ভাবছি যাদের বুদ্ধি বিবেচনার উপর হাজার হাজার ছেলের বাপ মা ছেলেদের জীবনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিত থাকেন তাদের আক্কেল কত এবং তাদের প্রাণের পরিসর কত অল্প। কি বলছে যে আবার দেখো একটু মনোযোগ দিয়ে, সে বলছে যে আমি যে তোমাদেরকে তাদের কাছে প্রমোশন চাইনি, তাই বলে কি আমাকে প্রমোশন না দেওয়া এদের উচিত হয়েছে? আমি তো আসলে কি হ্যাঁ, আমি তো এতদিন মুখ ফুটে না চেয়ে এতদিন আমি এদের আক্কেল পরীক্ষা করছিলাম, দেখলাম বিবেচনা বলে কোনো জিনিস এদের মধ্যে নেই। এরা নির্মম এবং হৃদয়হীন। এই প্রশ্নটা আসতে পারে, এরা নির্মম এবং হৃদয়হীন কে কাকে বলেছে? এখানে বলবে যে আদু ভাই শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন। একটা মানুষ চোখ বুঝে এদের বিবেচনার উপর নিজের জীবন ছেড়ে দিয়েছে, এদের প্রাণ বলে কোনো জিনিস থাকলে সে কথা কি এরা এতদিন ভুলে থাকতে পারতেন? আদু ভাইয়ের চোখ ছলছল করে উঠল। তিনি বাম হাতের পিঠ দিয়ে চোখ মুছে আবার বলতে লাগলেন, আমি এদের কাছে কি আর বিশেষ চেয়েছিলাম? শুধু একটি প্রমোশন। তা দিলে এদের কি এমন লোকসান হতো? মনে করবেন না, প্রমোশন না দেওয়ায় আমি রেগে গেছি। রাগ আমি করিনি, আমি শুধু ভাবছি যাদের বুদ্ধি বিবেচনার উপর হাজার হাজার ছেলের বাপ মা ছেলেদের জীবনের ভার ছেড়ে দিয়ে নিশ্চিত থাকতেন তাদের আক্কেল কত কম, তাদের প্রাণের পরিসর কত অল্প। মানে সে যে শিক্ষকদের উপর ছাত্ররা যে এতটা নির্ভর করে থাকে, তিনি আসলে আশা করছেন যে তাদের অন্তত নিজেরা একটু প্রমোশনের ব্যবস্থা করতো। হ্যাঁ, এখন দেখো একটু দম নিয়ে আদু ভাই আরম্ভ করলেন, আমি বহুকাল এই স্কুলে পড়েছি, এতদিন এক পয়সা মাইনে কম দেইনি, বছর বছর নতুন নতুন পুস্তক এবং খাতা কিনতে আপত্তি করিনি। ভাবুন আমার কতগুলো টাকা গিয়েছে। আমি যদি প্রমোশনের এত অযোগ্য ছিলাম, তবে এই দীর্ঘদিনের মধ্যে একজন শিক্ষকও আমায় কেন বললেন না, আদু মিয়া তোমার প্রমোশনের কোনো চান্স নেই, তোমার মাইনেটা আমরা নেব না। মাইনে দেবার সময় কেউ বারণ করলেন না, পুস্তক কেনার সময় কেউ নিষেধ করলেন না, শুধু প্রমোশনের বেলাতেই তাদের যত নিয়ম কানুন এসে বাঁধলো। তো দেখো কি বলছে যে আমার যে প্রমোশনের জন্য এতই অযোগ্য, তো এটা যদি তারা জানতেন যে তাদের যে মনে হয় যে আমি প্রমোশন পাবো না, তাহলে তারা কেন প্রতি বছর আমার কাছ থেকে বেতন নেন? আমি যখন বেতন দিতে যাই তখন তো না করে না। হ্যাঁ, তখন তো আমার কাছ থেকে কেউ না করে না। কিন্তু হ্যাঁ, বেতন নেওয়ার সময় তো ঠিকই নিচ্ছে, বই কেনার সময় হ্যাঁ বই তো
তাকে যদি বারণ করতো যে না তুমি কখনো পাস করবে না, তখন তাহলে তো আদু ভাই এত হ্যাঁ। শুধু প্রমোশনের বেলাতে তাদের যত নিয়ম কানুন এসে বাঁধলো। আমি ক্লাস 7-এ পাস করতে পারলাম না বলে ক্লাস 8-এও পাস করতে পারতাম না, এ কথা এদের কে বলেছে? অনেকে ম্যাট্রিক আইএতে কোনো মতে পাস করে বিএ এমএ তে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমন দৃষ্টান্ত আমি অনেক দেখাতে পারি। কোনো কুগ্রহের ফেরেই আমি ক্লাস 7-এ আটকে পড়েছি। একবার কোনো মতে এই ক্লাসটা ডিঙোতে পারলে আমি ভালো করতে পারতাম। এটা বোঝা মাস্টার বাবুদের উচিত ছিল। তাহলে একবার কোনো মতে এই ক্লাসটা ডিঙোতে পারলে আমি ভালো করতে পারতাম, এটা কাদের বোঝা উচিত ছিল বা কাদের উদ্দেশ্যে বলছে? যে মাস্টার বাবুদের। আমাকে একবার ক্লাস 8-এ প্রমোশন দিয়ে আমার লাইফের একটা চান্স এরা দিলেন না। আদু ভাইয়ের কণ্ঠ রোধ হয়ে এলো, কণ্ঠ মানে আস্তে আস্তে কান্না এসে যাচ্ছে। তিনি খানিক থেমে ধুতির খুঁটে নাক চোখ মুছে নিলেন। দেখলাম শ্রোতৃগণের, শ্রোত্রী মানে যারা শ্রোতা, শ্রোতা থেকে শ্রোত্রী হচ্ছে তোমার এটা সংস্কৃত শব্দ। অনেকে গাল বয়ে পানি পড়ছে। গলা পরিষ্কার করে আদু ভাই আবার শুরু করলেন, আমি কখনো এসব কথা বলিনি, আজও বলতাম না। বললাম শুধু এই জন্য যে আমার বড় ছেলে এবার ক্লাস 7-এ প্রমোশন পেয়েছে। সেও এই স্কুলে পড়তো। এই স্কুলের শিক্ষকদের বিবেচনায় আমার আস্থা নেই বলে আমি গতবারই আমার ছেলেকে অন্য স্কুলে ট্রান্সফার করেছিলাম। যথাসময়ে এই সতর্কতা অবলম্বন না করলে আজ আমাকে কি অপমানের মুখে পড়তে হতো তা আপনারাই বিবেচনা করুন। আদু ভাইয়ের শরীরে কাটা দিয়ে উঠল। তিনি গলার দৃঢ়তা এনে আবার বলতে শুরু করলেন, কিন্তু আমি সত্যকে জয়যুক্ত করব। আমি একদিন ক্লাস 8-এ এই সময় স্কুলের দারোয়ান এসে সভা ভেঙে দিল। আমি আদু ভাইয়ের দৃষ্টি এড়াতে চুপে চুপে সরে পড়লাম। তারপর যেমন হয়ে থাকে সংসার সাগরে প্রবল স্রোতে কে কোথায় ভেসে গেলাম জানলাম না। তার মানে কি, এই বক্তৃতার পরে আস্তে আস্তে আদু ভাইয়ের সাথে তারা দেখা সাক্ষাৎ হয় না এবং সংসারের টানে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে অন্য জায়গায় চলে গেছে, এরকম অবস্থা। হ্যাঁ, আমি সেবার বিএ পরীক্ষা দেব। লেখক তখন বিএ পরীক্ষা দেবে। খুব মন দিয়ে পড়লাম। হঠাৎ লাল লেফাফার এক পত্র পেলাম। লেফাফা মানে খাম। হঠাৎ লাল লেফাফার এক পত্র পেলাম। কারো বিয়ের নিমন্ত্রণ পত্র হবে মনে করে খুললাম। ঝরঝরে তকতকে সোনালী হরফে ছাপা পত্র লেখক আদু ভাই। তিনি লিখেছেন, তিনি সেবার ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছেন বলে বন্ধু বান্ধবের জন্য কিছু ডাল ভাবের ব্যবস্থা করেছেন। দেখলাম তারিখ অনেক আগেই চলে গিয়েছে। বাড়ি ঘুরে এসেছে বলে পত্র দেরিতে পেয়েছি। এখন দেখো কি হয়েছে, যে অনেকদিন পর লেখক একটা পত্র পেয়েছে এবং সেখানে লিখেছে যে একটা দাওয়াত দিছে। কিসের দাওয়াত? আদু ভাই এবছর সে নিজের যোগ্যতায় ক্লাস 8-এ প্রমোশন পেয়েছে, এই জন্য তাকে দাওয়াত দিছে। হ্যাঁ, সে সব বন্ধু বান্ধবদের খাওয়াবে, এই জন্য লেখকের দাওয়াতের নিমন্ত্রণ কার্ড পাঠিয়েছে। দেখলাম অনেক আগেই চলে গিয়েছে এবং এই চিঠিটা আরো অনেক আগে এসেছে, কারণ পোস্ট অফিসের মাধ্যমে এসেছে, তো বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে লেখকের বাড়িতে গেছে, তারপর লেখকের কাছে আসছে, অনেক দেরি হয়ে গেছে। ছাপা চিঠির সঙ্গে হাতে লেখা একটি পত্র। এখন একটা ছাপার নিমন্ত্রণ কার্ড দিছে, তার সাথে আবার একটা পত্র আসছে। কি, আদু ভাইয়ের পুত্র লিখেছে এই পত্রটা, বাবার অসুখ, আপনাকে দেখবেন তার শেষ স্বাদ। আদু ভাইয়ের ছেলে চিঠি লিখছে যে বাবার খুব অসুখ হয়েছে এবং আপনাকে দেখবেন, মানে লেখককে দেখতে চেয়েছেন। হ্যাঁ, আপনি আসেন, বাবার শেষ ইচ্ছা যে আপনাকে দেখবে। পড়াশোনা ফেলে ছুটে গেলাম আদু ভাইকে দেখতে। এই 4 বছর তার কোনো খবর নেইনি বলে লজ্জা অনুতাপে ছোট হয়ে যাচ্ছিলাম। লেখক লজ্জা অনুতাপে, মানে এখানে অনেকগুলো প্রশ্ন করা যায়, যেমন কত বছর লেখক আদু ভাইয়ের খোঁজ নেয়নি জ্ঞানমূলক? 4 বছর। লজ্জা অনুতাপে কেন ছোট হয়ে যাচ্ছিলেন? তার খোঁজ নেয়নি এ কারণে। ছেলে কেঁদে বললো বাবা মারা গিয়েছেন। এখন এই লেখক যখন আদু ভাইয়ের বাড়িতে গেছে তখন কি বলছে? ছেলে বলছে, কেঁদে কেঁদে বলছে বাবা মারা গিয়েছেন। প্রমোশনের জন্য তিনি এবার দিনভর এমন পড়াশোনা শুরু করেছিলেন যে শয্যা নিলেন তবু পড়া ছাড়লেন না। শয্যা নিলেন বলতে বিছানা থেকে উঠতে পারছেন না, তারপরেও পড়া ছাড়লেন না। আমরা সবাই তার জীবন সম্বন্ধে ভয় পেলাম। পাড়া শুদ্ধ লোক গিয়ে হেডমাস্টারকে ধরায় তিনি স্বয়ং এসে বাবাকে প্রমোশনের আশ্বাস দিলেন। বাবা অসুখ নিয়ে পালকি চড়ে স্কুলে গিয়ে শুয়ে পরীক্ষা দিলেন। তাহলে আদু ভাই কিভাবে পরীক্ষা দিচ্ছে দেখো,
অসুখের অবস্থায় পালকিতে করে স্কুলে গিয়েছে এবং শুয়ে শুয়ে পরীক্ষা দিলেন। আগের কথা মতো তাকে প্রমোশন দেওয়া হলো। তাহলে কি হেডমাস্টারই তাকে প্রমোশন দিছে কেন? গ্রামের সবাই আদু ভাইয়ের জন্য সুপারিশ করছে এজন্য। তিনি তার প্রমোশন উৎসব উদযাপন করবার জন্য আমাকে হুকুম দিলেন কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে তার লিস্ট নিজ হাতে তিনি করে দিলেন। কিন্তু সেই উৎসবে যারা যোগ দিতে এলেন তারা সবাই জানাজা পড়ে বাড়ি ফিরলেন। তাহলে কি বুঝতে পারছো? মানে আদু ভাই সবাইকে হ্যাঁ সে নিজের হ্যাঁ ত্যাগ করছে। হ্যাঁ মানে সবাইকে মানে দাওয়াত দিছে তার কে কে আসবে, হ্যাঁ, এবং যারা আসছে এবং তার যেদিন ওই দাওয়াত অনুষ্ঠান ছিল আসছে, সেদিন সে মারা গেছে। হ্যাঁ, তারা সবাই মানে দাওয়াত খেতে এসে জানাজা পরে বাড়িতে গেছে। আমি চোখের পানি মুছে কবরের কাছে যেতে চাইলাম। ছেলে আমাকে গোরস্থানে নিয়ে গেল। দেখলাম আদু ভাইয়ের কবরে খোদাই করা মার্বেল পাথরের ট্যাবলেটে লেখা রয়েছে কি, হেয়ার স্লিপস আদু মিয়া হু ওয়াজ প্রমোটেড ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8। ছেলে বলল, বাবা শেষ ইচ্ছা মতো এই ব্যবস্থা করা হয়েছে। মানে তার শেষ ইচ্ছা ছিল কি যে তার কবরে যেন লিখে দেয় যে এখানে আদু মিয়া, এখানে হ্যাঁ দেখো হেয়ার স্লিপস আদু মিয়া, এখানে ঘুমিয়ে আছে কে? আদু মিয়া হু ওয়াজ প্রমোটেড, যে প্রমোশন পেয়েছিল ফ্রম ক্লাস 7 টু ক্লাস 8, ক্লাস 7 থেকে ক্লাস 8-এ প্রমোশন পেয়েছিল এবং এটা তার ইচ্ছা মতো। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো যে ওকে। তো এই গল্পটা পড়বা, তোমার এখান থেকে কোনো